রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোন হত্যার ঘটনায় বাবা মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনছে র্যাব। গত ১.৫ মাসে সারা দেশে ৪৩ শিশু হত্যা। সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতাই কারণ বলছেন সমাজবিজ্ঞানীরা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। ৭১-এর ২রা মার্চ স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলন। ৭১-এর এই দিনেই শোষণের বিরুদ্ধে সাড়া দিয়েছিলেন আমজনতা। তথ্য প্রযুক্তির সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ১২৫টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। এবং এশিয়া কাপে ফাইনালের পথে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ব্যাটে বলে জ্বলে উঠতে চায় টাইগাররা, বোলিংয়েই আস্থা রাখছে ওয়াকার ইউনুসের শিষ্যরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। রাজধানীর রামপুরায় দুই ভাইবোন অরণি ও আলভি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে বাবা মা ও খালাকে জামালপুর থেকে ঢাকায় আনছে র্যাব। র্যাবের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার রাতে দুই শিশুর লাশ তাদের গ্রামের বাড়ি জামালপুরে পৌঁছায়। এর আগে তাদের বাবা মা সেখানে চলে যান। সোমবার দুপুরে বাসি খাবার খেয়ে তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু পরদিন ফরেনসিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায় রিপোর্টে। শরীরের বিভিন্ন জায়গায় মেলে আঘাতের চিহ্ন। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেরা রিপোর্ট পাওয়ার পরই শতভাগ নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন, দর্শক, এই মুহূর্তে রামপুরা থানায় আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। মৌটুসী, আপনি জানেন যে মূলত কিছু তথ্যের গরমিলের কারণেই এক ধরনের সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে এবং সেই সন্দেহ এবং সংশয় দূর করার জন্যই র্যাব বলছে যে বাবা মা এবং খালাকে তাদের ভাষায় যে আটকও করা হয়নি, গ্রেপ্তারও করা হয়নি, তথ্য সংগ্রহের জন্য তাদের যে ক্যাম্প সেই ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম র্যাব সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এই তিনজনকে র্যাব ৩-এর টিকাটুলিতে যে র্যাব ৩-এর সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরে নিয়ে আসা হচ্ছে। তাদের কাছে আমি আসলে প্রশ্ন করেছিলাম যে এই তিনজনের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত কোনো প্রমাণ বা এভিডেন্সিয়াল কোনো কিছু পাওয়া গিয়েছে কিনা, সেই সম্পর্কে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে তেমন কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি যে এই দুই ভাই বোনের যে রহস্যজনক মৃত্যু, সেই রহস্যজনক মৃত্যুর সাথে তারা কোনোভাবে সম্পৃক্ত। তবে তিনি আমাদেরকে যেটি বলছেন সেটি হচ্ছে যে যেহেতু ময়নাতদন্তকারী ডাক্তারের বক্তব্য এবং পরিবারের সরবরাহ করা যে তথ্য, সেই তথ্যের মধ্যে গরমিল রয়েছে, সেই গরমিল সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এবং ওই দুই ভাই বোনের সম্পর্কে এবং পুরো পরিবার সম্পর্কে আরও তথ্য জানার জন্যই মূলত তাদেরকে তথ্য সংগ্রহের জন্যই নিয়ে আসা হয়েছে। আর এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি। সকালবেলায় আমরা রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল মূলত দুই ভাই বোনের ময়নাতদন্তের সময়ে যে ভিসেরা বা রাসায়নিক পরীক্ষার জন্য যে আলামত সংগ্রহ করা হয়েছে, এর পাশাপাশি পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে একটি চাইনিজ রেস্টুরেন্টের খাবারের বিষক্রিয়ার কারণে তারা মারা গিয়েছে, সেই খাবারও সংগ্রহ করা হয়েছে। আজ মূলত সেই আলামতগুলোকে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য আদালতের অনুমতি নেওয়া হবে এবং আদালতের অনুমতি নিয়ে খাবারের পরীক্ষা নিরীক্ষার জন্য এটি পাঠিয়ে দেওয়া হবে সিআইডির কাছে এবং আরও যেসব আলামত রয়েছে ভিসেরা প্রতিবেদন তৈরি করার জন্য সেটি পাঠিয়ে দেওয়া হবে মহাখালীতে। আর র্যাবের পক্ষ থেকে আমাদেরকে এই মুহূর্তে যেটি জানানো হয়েছে, এই মুহূর্তে তারা এই বাবা মাকে তথ্য সংগ্রহের জন্য যে নিয়ে আসা হচ্ছে সেই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য তারা দেবেন না। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। মৌটুসী। দর্শক, রামপুরা থানা থেকে রাজধানীতে দুই ভাই বোন আলভি ও অরণি হত্যার ঘটনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, সামাজিক পরিমণ্ডলের নিরাপত্তার ঘাটতি এবং
অন্যদের তুলনায় মানসিক ও শারীরিকভাবে শিশুরা দুর্বল হওয়ায় তাদের উপর বারবার আঘাতের ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানীরা। আর এর পেছনে সামাজিক মূল্যবোধ কমে যাওয়া এবং আইন প্রয়োগে কঠোর দৃষ্টান্ত না থাকাকে দায়ী করেন অপরাধ বিজ্ঞানীরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে গত 4 বছরে দেশে হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। আর 2016 সালের প্রথম 1.5 মাসে 43 শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এর সাথে ফেব্রুয়ারির শেষ দিকে যোগ হয় কুমিল্লায় একই পরিবারের 2 শিশু হত্যা এবং মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে 2 ভাই বোনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনাও। এছাড়া বছরের শুরু থেকেই পারিবারিক কলহ, জমি নিয়ে বিরোধ বা পূর্বশত্রুতার জের ধরে শিশুদের উপর আঘাতের ঘটনা ঘটেই চলছে। আর এসব হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অপরাধ বিজ্ঞানীরা। রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের শিশুদের উপর নির্যাতন অসম্ভব রকম বেড়ে গিয়েছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক। কনফ্লিক্ট গ্রুপগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, শিশুদের জিম্মি করছে, কোনো কারণে আমার সাথে আপনার দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হয়তো জমিকে নিয়ে বা প্রপার্টি নিয়ে। এমনকি আপনি দেখবেন যে পরিবারের ভূমিকাও যেহেতু এখন খর্ব হয়ে যাচ্ছে এই যে সকল মডার্নাইজেশনের কারণে, সে কারণে একটা পরিবারের মধ্যেও কিন্তু এই দ্বন্দ্ব ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেটা আমরা 15-20 বছর আগে দেখি নাই। শিশু নির্যাতন ও হত্যা বন্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন বলে মনে করেন এই সমাজবিজ্ঞান গবেষক। আমরা খুবই আত্মমগ্ন এবং প্রচন্ড রকম নার্সিসিজমে আমরা ভুগছি। কাঠামোগত দুর্বলতার পাশাপাশি আরেকটি জায়গা রয়েছে যেখানে আপনি এবং আমি অবস্থান করতে পারি, আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটা। এই আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটাও আমাদের সমাজে একেবারে ক্ষয়ে ক্ষয়ে তলানিতে এসে পৌঁছেছে। তো আজকে আমাদের নিজেদেরকেই এই সামাজিক নিরাপত্তার বলয়টা বাড়াতে হবে এবং এটাকে তৈরি করতে হবে, আবার এটাকে পুনর্নির্মাণ করতে হবে। এবং এই নির্মাণ করবার প্রক্রিয়ায় আমাদেরকে যদি কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা ভোগের স্যাক্রিফাইসই হোক, ইন্টারনেট ব্যবহার কম করবার স্যাক্রিফাইসই হোক, যে কোনোভাবেই হোক, আমাদেরকে আসলে এই পরবর্তী প্রজন্মের জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে। এছাড়া পারিবারিক ও সামাজিক অস্থির পরিস্থিতি মোকাবেলা করে শিশুদের জন্য রাষ্ট্রীয় দায়বদ্ধতাও বাড়ানোর পরামর্শ দেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বক্তব্য রাখেন। প্রশিক্ষণের আওতায় প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের আওতায় আনা হবে। পরে প্রাথমিক স্তরকেও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা, নিরীক্ষা কার্যক্রম আরো ব্যাপকভাবে করা এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা, এই কাজগুলি খুব সহজ হয় শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। যখন আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছেন। সে সময় নানা সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, রাস্তাঘাট অবকাঠামোর সমস্যা ছিল, বিভিন্ন সমস্যা ছিল। কোথাও কেউ একটু সমস্যা করলে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেন, যেই তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে না, বাংলাদেশ সত্যি ডিজিটাল। তৃণমূল পর্যায়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষকদের এবং পরবর্তীতে প্রাথমিক স্তরের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করা। এখানে পরবর্তী না, বরং আমি বলবো আমরা সাথে সাথেই করতে শুরু করব। হাতে হাতে লাল সবুজের পতাকা আর চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় চলছে বর্ণাঢ্য কর্মসূচি। অনুষ্ঠানে যোগ দিতে পতাকা নিয়ে বটতলা মঞ্চে হাজির হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিক। এছাড়া বটতলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। 1971 সালের আজকের এই দিনে ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা হয় সবুজের মাঝে মানচিত্র খচিত লাল সূর্যের মিশেলে বাংলাদেশের প্রথম পতাকা। আমরা সেদিন একটি বৈঠকে স্মরণ করি সেই 30 লাখ শহীদের অমর আত্মার প্রতি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে বটতলায় আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন,
ফাহমিদা, আপনি জানেন যে ঐতিহাসিক 2রা মার্চ আজকে, অর্থাৎ 1971 সালের এই দিনে কিন্তু বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলা প্রাঙ্গণে, যেখানে 1971 সালে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল। যদিও সেই পতাকা লাল সবুজের মাঝে হলুদের একটি মানচিত্র খচিত একটি পতাকার ডিজাইন ছিল, পরবর্তীতে এই পতাকা কিন্তু পরিবর্তিত হয়েছে। আপনি জানেন যে আজকে কিন্তু সকাল থেকে কিন্তু এই পতাকা দিবস উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আয়োজন করেছে অনুষ্ঠানের, এবং সেই অনুষ্ঠানের ধারাবাহিকতা লক্ষ্য করে কিন্তু আজকে সকাল 11টার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিকী কিন্তু উপস্থিতিতে কিন্তু জাতীয় সঙ্গীতের উপস্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এবং এই মুহূর্তে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের লোকজন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকরা কিন্তু উপস্থিত আছেন। আরেকটা বিষয় আমি আপনাকে ফাহমিদা জানিয়ে রাখতে চাই যে 1970 সালের 6 জুন কিন্তু বাংলাদেশের যে পতাকা, অর্থাৎ লাল সবুজের মাঝে যে হলুদ রঙের মানচিত্র খচিত যে রংটি ছিল, সেই পতাকা কিন্তু 1970 সালের 6 জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 401 নম্বর হলে কিন্তু 401 নম্বর রুমে কিন্তু সেই পতাকার ডিজাইন কিন্তু সর্বপ্রথম করা হয়, এবং তার ধারাবাহিকতায় কিন্তু যখন 1971 সালের 1 মার্চ পাকিস্তান পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন ইয়াহিয়া খান, তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক পাকিস্তানি পক্ষ থেকে, তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সেই অন্যায়ের প্রতিবাদ করতেই কিন্তু 1971 সালের 7 মার্চে জনসভার ঘোষণা দেন, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 1 তারিখের পর 2রা মার্চ প্রথম কিন্তু পতাকা উত্তোলন করা হয় এই দিনে, এবং সেই দিনটিকে উপলক্ষ করে কিন্তু আজকের এই অনুষ্ঠান হচ্ছে। যদিও সেই পতাকা, অর্থাৎ 1971 সালের 2রা মার্চ যে পতাকা উত্তোলন হয়েছে, সেই পতাকা কিন্তু 1972 সালের দিকে কিন্তু কামরুল হাসানের একটি নতুন পতাকা ডিজাইন করে, যে ডিজাইনে লাল সবুজের মাঝে যে হলুদ রঙের মানচিত্র ছিল সেটি কিন্তু বাদ পড়ে, এবং পরবর্তীতে কিন্তু সেই ডিজাইনটি কিন্তু পরিমার্জিত হয়ে আজকের বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের যে পতাকাটি আমরা দেখতে পাই, সেই পতাকাটি কিন্তু পরিমার্জিত রূপ আমরা দেখতে পাই। মোটামুটি সকাল থেকে সেই উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে অনুষ্ঠান করছেন, এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিকী। তো মোটামুটি আমার কাছে ফাহমিদা এই ছিল পতাকা দিবসের সর্বশেষ, আর চলে যাচ্ছে আপনার কাছে ফাহমিদা। দর্শক, পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। একটি পতাকাই একটি জাতির অস্তিত্বের প্রতীক। আজকের এই দিনে বাঙালিরা সমস্ত পৃথিবীর সামনে ঘটিয়েছিল এক বিরল ঘটনা। নিজের অধিকার আর অস্তিত্বকে পতাকা উত্তোলনের মাধ্যমে তুলে ধরেছিল বিশ্বের সামনে। হাজার বছরের বাঙালির যে সংগ্রাম, তারই চূড়ান্ত একটি পর্যায়ে লাল সবুজের এই পতাকা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি জনতার আবেগ আর অনুভূতি। রিপোর্ট তোহা খান তামিমের। এই নিষ্পাপ মুখ, এই সরল শ্রদ্ধা আর সবটুকু ভালোবাসা নিজের পতাকার জন্য। আর এই জাতীয় পতাকার সাথে মিশে আছে একটি দেশের জন্মের ইতিহাস আর সংস্কৃতি। 1971 সালের 2রা মার্চ তৎকালীন ছাত্রনেতাদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় জড়ো হয় লক্ষ জনতা। সেই সভায় প্রথমবারের মতো লাল সবুজের মাঝে সোনালী মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হলে উপস্থিত ছাত্র জনতা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। আর এর মাধ্যমেই বাঙালি বলে দিয়েছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই যেন তাদের শেষ সিদ্ধান্ত। আমি যখন পতাকাটা তুললাম তখন পুরা মাঠে যে আওয়াজ হলো, একটা বিকট শব্দ, এটা না দেখলে কল্পনা করা যাবে না। তখন স্লোগান উঠছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কোনো ভাষায় ব্যাখ্যা করে বোঝানো যাবে না যে সেই মুহূর্তে পরিস্থিতিটা মানে কি। তবে বর্তমানে জাতীয় পতাকার ব্যবহারে দেখা যায় অযত্ন আর অবহেলা। আইন থাকলেও তা মানা হয় না অনেক সময়। জাতীয় পতাকা বিধিমালা 1972-এ বলা আছে, ইচ্ছা করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। পতাকা এমন ভাবে ব্যবহার করা যাবে না যাতে তা নষ্ট হয়। রাজনৈতিক প্রচারণাতেও পতাকা ব্যবহার একটি অপরাধ। পতাকাটা তো শুধু এক টুকরা কাপড় নয়, এটি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এখনো পতাকার মর্যাদা ঠিক মতো প্রতিপাদিত হচ্ছে না। যাদের বুকে রক্তে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি এটা একটা নিদারুণ উপেক্ষা। গাঢ় সবুজের মাঝে রক্তলাল দুপ্রস্থ কাপড়ের তৈরি আমাদের এই জাতীয় পতাকা
স্বাধীনতা, সার্বভৌমত্ব আর স্বাধিকারের নিদর্শন। তবে কখনো কখনো মানুষের অবহেলায় জাতীয় পতাকার অবমাননা হয়, এটাও সত্য। বিশিষ্টজনরা বলছেন, জাতীয় পতাকার মর্যাদার হানি ঘটে এমন কার্যক্রম বন্ধে আশু পদক্ষেপ নিতে হবে এখনই। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সহজলভ্য ও সাশ্রয়ী হয় জনপ্রিয় হয়ে উঠছে ওয়াইফাইয়ের ব্যবহার। সরকারি উদ্যোগে এই প্রযুক্তিতে সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় প্রতীকে নির্বাচন হয় তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে এবার নতুন মাত্রা যোগ হয়েছে। বড় দুই দলের নেতা ও চেয়ারম্যান প্রার্থীরা বলছেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এই নির্বাচন বড় ভূমিকা রাখবে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। প্রথম দফায় আগামী 22 মার্চ সিলেট সদর উপজেলার 8টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা সবকটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় উঠান বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগে এবার সতর্ক। ব্যক্তি ভালো যা আছে তাকে দিব। আমরা উন্নয়নের দ্বারা যে অব্যাহত রাখবে আমরা তাকে আমরা এটা বাঁচি আমরা নিব ইনশাআল্লাহ। দলীয় প্রতীকে নির্বাচন দলের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীরা। আর বিএনপি প্রার্থীদের দাবি নির্বাচন বান্ধব পরিবেশ। আমি আমার দলের পক্ষে কাজ করব এবং দলের উন্নয়নকে সবার কাছে পৌঁছে দিতে পারবো। 22 তারিখ যেন মানুষ তার স্বস্তিতে এবং শান্তিতে ভোটটা দিতে পারে, যেন তার পবিত্র আমানতটি তার পছন্দের মানুষের বাসকে দিতে পারে। দুই প্রধান দলের নেতারা মনে করেন, এই নির্বাচনের মাধ্যমে দল যেমন সুসংগঠিত হবে, তেমনি তৃণমূলের নেতারা পাবেন স্বীকৃতি। ইউপি নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে। রাজনৈতিক সংগঠনের সাথে যারা জড়িত ছিল তাদের কিন্তু স্থানীয় পর্যায়ে কোনো ধরনের স্বীকৃতি ছিল না। স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই দলীয় প্রতীক নিয়ে, দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন। দ্বিতীয় দফায় 31 মার্চ কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দিন দিনে জনপ্রিয় হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও বিভিন্ন এলাকা নিয়ে আসা হচ্ছে এই প্রযুক্তির আওতায়। এতে আরও সহজে ও কম খরচেই এখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন অনেকে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ঢাকা দক্ষিণের 2 নম্বর ওয়ার্ড গোরানের চিত্র এটি। এখানকার রাস্তাঘাটে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করছেন এই যুবকরা। অনলাইনে কথা বলার পাশাপাশি পড়াশোনা এমনকি বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজও তারা করতে পারছেন এই ওয়াইফাই ব্যবহার করেই। এজন্য কোনো ডাটা খরচ যেমন হচ্ছে না, তেমনি রাস্তার মোড়ে মোড়ে এই সুবিধা থাকায় সার্বক্ষণিক ইন্টারনেট দুনিয়ার সাথেই যুক্ত থাকতে পারছেন তারা। যারা আগে ডাটা ইউজ করতো এখন তারা এই জিনিসটা ইউজ করতেছে না, সবাই ফ্রিতে আপনার ওয়াইফাই লাইনে নেট ব্যবহার করতেছে। অনলাইনে কিন্তু সাইট আছে কিছু, এখান থেকে বই আমি পড়তে পারতেছি, ডাউনলোড দিয়ে নিয়ে নামিয়ে ফেলতেছি। নেট যদি থাকে আমার মোবাইলটাই বই। এই ওয়ার্ডের কাউন্সিলর তার নিজের খরচে এলাকার 13টি স্থানে স্থাপন করেছেন বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। এমনকি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা কিনা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকেই পর্যবেক্ষণ করতে পারছেন এই কাউন্সিলর। 70 এলাকা আমরা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছি। যারা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ছিল এতদিন, তারা বিনামূল্যে এই ইন্টারনেট সেবা পাচ্ছে। যে সাইটগুলো আমরা প্রয়োজনে সেই সাইটগুলো শুধু ওপেন রেখে, অপ্রয়োজনীয় সাইটগুলো কিন্তু অফ রেখে কিন্তু আমরা এই সেবা দিয়ে যাচ্ছি। সরকারের ফান্ড আসলে সেটা আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো এবং আমাদের আরো সুন্দর করে সাজিয়ে দিতে পারবো এলাকাকে। প্রযুক্তিবিদরা বলছেন, পুরো শহরকে ওয়াইফাই এর আওতায় আনতে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উদ্যোগ থাকলে সবাইকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা সম্ভব। ইউরোপ এবং আমেরিকাতে কিছু কিছু এরিয়াতে খুব ভালো ভালো কোম্পানি হয়তো ওয়াইফাই দিচ্ছে একটা শহরে, একটা পার্টিকুলার এরিয়াতে। আমাদের কিন্তু অনেক কিছু অগোছালো। আমরা চাইলে দেখবে শুরু করেছে, তারপর কিছুদিন পর আবার পাবো না, হয়তো তার কেটে ফেলবে বা এটা ডাউন হয়ে গেল, তখন কিন্তু একটা ব্যাড টেস্ট তৈরি হবে। তাহলে কিছু কিছু এরিয়াতে একদম হটস্পট করে ওই জায়গাটা ভালো করে মেনটেন করা। তার মতে ওয়াইফাই এর মাধ্যমে সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ভালো দিক যেমন রয়েছে, তেমনি অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের সুপার টুয়েলভের প্রাইমারিতে 7টি রাজ্যের ডেমোক্রেটের হিলারি বিজয়ী। রিপাবলিকানদের পক্ষে ট্রাম্পের জয় 6টিতে।
বরিশালে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 100 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত 9:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে একটি অটোরিকশায় বাসায় ফিরছিলেন নগরীর হেমায়েতুদ্দিন রোডের হক জুয়েলার্সের মালিক মিরাজুল হক। এ সময় দুটি মোটরসাইকেল অটোরিকশার গতিরোধ করে এবং তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিরাজ ব্যাগটি দিতে না চাইলে তার পায়ে গুলি করে। ছিনতাইকারীরা স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিরাজকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুইটা হুন্ডা এদিক দিয়ে যাইতেছিল, দুই পাশে আটকাইয়া তারপর এই পাশে তার পাশে গুলি মারিয়া লোকটা পায়ে লাগছে মনে হয়, সম্ভব না। আবার রক্ত বাইরিয়েছে, ব্যাগটা নিয়ে যা 60 লোক ব্যাগটা ধরা ধরছে, এর মধ্যে তার সাথে গুলি ধরেছে। সে আর আসে না, সে শুধু দাঁড়াইছিল আর তার থেকে হুন্ডা উঠতে গেছে গিয়ে। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় 100 ভরির মতো স্বর্ণ ছিনতাই করে নিয়ে গিয়েছে। আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিমগুলি ঘটনাস্থলে পাঠিয়েছি। আমরা নিজেরাও ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। আমরা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছি। মুকুলে ভরে উঠেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি আম গাছ ও বাগান। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলন হবে এমন আশা সংশ্লিষ্টদের। এখন পরাগায়নের সময়, তাই যে কোনো ধরনের স্প্রে করা থেকে বিরত থাকতে চাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন ফল গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলার 5 উপজেলায় মোট আম বাগানের পরিমাণ 24,500 হেক্টর, যা গত বছরের চেয়ে 200 হেক্টর বেশি, আর গাছের পরিমাণ প্রায় 19 লাখ। এবার জেলার ছোট বড় অধিকাংশ গাছেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে। কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে নানা জাতের সুমিষ্ট আম। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে এমনটাই আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। গত বছরের তুলনায় এবার আপনার মুকুল পর্যাপ্ত আছে, তো আশা করা যায় আবহাওয়া ভালো আছে, ফল হবে। তবে গত বছরের বাজার ব্যবস্থাপনার কথা ভেবে এখন থেকেই উদ্বিগ্ন বাগান মালিকরা। তারা জানান, গত মৌসুমে ফলন ভালো হলেও আম পাড়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হন অধিকাংশ বাগান মালিক। তাই এবার সংশ্লিষ্টদের এ ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান তারা। আমের দাম পাই না, শেষখানে সব আম পেকে গেলে একসাথে কে খাবে আর কে নিবে? ক্ষতিগ্রস্ত যেন পয়সা একবারেই পয়সা পাইনি। পয়সা না পাওয়ার জন্য এই বছর বাগান বেচা কিনা চলছে না। এদিকে গাছে ভরপুর মুকুল থাকায় এখন কোনো স্প্রে না করে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। যদি স্প্রে করে তাতে হবে কি যে এই পরাগরেণু নষ্ট হবে। যাদের সেচ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তারা গুটি বাঁধা অবস্থায় 1 লিটার পানিতে 20 গ্রাম করে ইউরিয়া গুলিয়ে এবং সেখানে গুটিতে স্প্রে করতে পারে, তাতে ফল ঝরা কমে যাবে। গত বছর জেলায় আম উৎপাদন হয়েছিল 2,50,000 মেট্রিক টন। সবকিছু ঠিক থাকলে গত বছরের চেয়ে এবার উৎপাদন অনেক ভালো হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রায় 1200 পরিবার বাঁশ বেতের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করেন। দিন দিন উৎপাদন খরচ বাড়লেও সে অনুপাতে দাম বাড়ছে না। বংশানুক্রমে চলে আসা এ ব্যবসাকে টিকিয়ে রাখতে কারিগররা মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে জড়িয়ে পড়ছেন ঋণের জালে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জীবন জীবিকার তাগিদে পরিবারের নারী পুরুষ সকলে মিলে দিনরাত কাজ করছেন বাঁশ বেত শিল্পের কারিগররা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কয়েকশো পরিবার এই পেশার সঙ্গে জড়িত। দিন দিন নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের পাশাপাশি দাম বেড়েছে বাঁশ ও বেতের। সে তুলনায় বাড়েনি বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্রের দাম। এ অবস্থায় বাপদাদার ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কারিগররা। বানায় এটার ইনকাম দিয়ারিয়া আমরা পরিবার চলে। কিছু কিছু টাকা যদি অবশিষ্ট এটা ছেলে মেয়ে লেখাপড়া এটা খরচ হয়ে যায়, এটা শূন্যস্থিতি হয়ে যায়, আমরা জমি জমার দিকে আমরা যাইতাম পারি না। আগে তো বাঁশ সস্তা আছিল, আমরা ফুসাইছে, এখন বাঁশের দাম হয় আমরা বেশি ফুসাই না, আপনি কোনো মধ্যে পেটে বাটে চলরাম।
পুঁজি স্বল্পতার কারণে মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে ঋণের জালে জড়িয়ে পড়ছেন অনেকেই। এই অবস্থায় সরকারি ঋণ সহায়তা চেয়েছেন তারা। সরকারে যদি আমরা কোনো একটা সুযোগ সুবিধা দেয় তো আমরা খুবই ভালো লাভবান হইলাম। যদি কোনো ঋণের ব্যবস্থা করিয়া দেওয়া হয় তাহলে তারা কাজটা আরো ভালোভাবে করতে হবে, মহাজনের কাছ থেকে ঋণদার করতে হবে না। এদিকে ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। ৫,০০০ থেকে শুরু করে ২৫,০০০ টাকা পর্যন্ত আমরা বাঁশবেত শিল্পের এক একজনকে উদ্যোগ থেকে দিতে পারবো এবং ব্যাপারে যে তারা ঋণটা ঠিকভাবে নিয়ে প্রপারলি ইউজ করেন, ব্যবহার করে এবং সরকারি টাকা সরকারকে ফেরত দেন নিয়মিত, তাহলে আমরা সেখানে আর ব্যাপকভাবে কার্যক্রম হাতে নিতে পারবো। কমলগঞ্জ উপজেলার আদমপুর, ইসলামপুর ও আলীনগর সহ ৫টি ইউনিয়নের প্রায় ১০,০০০ মানুষ বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজধানীতে চলছে মাসব্যাপী ভাঙাগড়া নাট্যোৎসব। নবনির্মিত ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাট্যোৎসবকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান মঞ্চনাটক। এতে রাজধানীবাসীও পাচ্ছেন নতুন নাটকের স্বাদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মাসব্যাপী নাট্য উৎসবের মঙ্গলবার ছিল চতুর্থ দিন। তাই সন্ধ্যা থেকেই বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উপস্থিত হন নাট্যপ্রেমীরা। এদিন তারিক আনামের নির্দেশনায় ও নাট্যকেন্দ্রের প্রযোজনায় মঞ্চায়িত হয় বন্দুকযুদ্ধ এবং গাধার হাট নামের দুটি নাটক। স্বাধীনতা উত্তর নাট্যচর্চার প্রাণকেন্দ্র এই ঐতিহাসিক মিলনায়তনটিকে নতুনভাবে পেয়ে খুশি এই নাট্য ব্যক্তিত্ব। মহিলা সমিতি মঞ্চে আসলে আমাদের জন্ম এবং এখানে আসলে আমাদের নাটকের নবনাট্যের যে জাগরণ, যে আন্দোলন, যে সূচনা সবকিছু আসলে এই মহিলা সমিতি কেন্দ্রীভূত হয়েই হয়েছে। তো আজকে মহিলা সমিতিতে ফিরে আসতে পেরে নিশ্চয়ই আমরা অনেক ভালো অনুভব করছি, কিছু আবেগ আক্রান্ত হচ্ছি। সাপ্তাহিক ছুটির দিন সহ উৎসবের সামনের দিনগুলোতে দর্শক উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। আর স্বাধীনতার এই পুরো মাসই দর্শকরা উপভোগ করতে পারবেন এই উৎসব। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টুইসডেতে হিলারি ও ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ডেমোক্র্যাটদের লড়াইয়ে কলোরাডো ও জন্মস্থান ভারমন্ট সহ 4টিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স। আর বাকি রাজ্যগুলোর 7টিতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন। ট্রাম্প বিজয়ী হয়েছেন 7টি রাজ্যে। তার দাবি, এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের গর্বিত ও ঐক্যবদ্ধ করেছেন তিনি। আর যুক্তরাষ্ট্রকে সবার দেশ হিসেবে উল্লেখ করে মধ্যবিত্তের উন্নয়নের মাধ্যমে সব বিভাজন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন হিলারি। আবারও সমর্থকদের জয়ের উল্লাসে ভাসালেন হিলারি। 12টি রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টুইসডেতে একমাত্র রিপাবলিকান হিসেবে 7টি রাজ্যে জয়লাভ করেছেন মার্কিন এই নেতা। ভার্জিনিয়া, আরকানসাস, আলাবামা, ম্যাসাচুসেটস, টেনেসি ও জর্জিয়া সহ 7টি রাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্যান্ডার্সকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন হিলারি। এর ফলে এই 7 রাজ্যে 895 জন ডেলিগেটের ভোট নিজের ঝুলিতে পুড়তে পেরেছেন তিনি। ফ্লোরিডার মায়ামিতে জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে রিপাবলিকান নেতারা যে অভিযোগ করছে তা সত্যি নয়। এই দেশ শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীদের নয়, এদেশ আমাদের সবার। যেসব নেতা মার্কিন সমাজে বিভাজন তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমি নির্বাচিত হলে কোনো বিভাজন থাকবে না। মধ্যবিত্তদের জন্য ভালো চাকরি, উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করব আমরা। যুক্তরাষ্ট্র বরাবরই সফল, এবার এই সাফল্যের সুফল পাবে গোটা জাতি। ডেমোক্র্যাটদের মধ্যে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স কলোরাডো ও নিজ জন্মস্থান ভারমন্ট সহ 4টি রাজ্যে জয় পেয়েছেন। একইভাবে রিপাবলিকানদের মধ্যে নিজ জন্মস্থান টেক্সাসে টেড ক্রুজকে টেক্কা দিতে পারেনি কেউ। ওকলাহোমাতেও জয় পেয়েছেন তিনি। রিপাবলিকানদের মধ্যে যথারীতি এগিয়ে ট্রাম্প। সুপার টুইসডে রিপাবলিকান প্রাইমারিতে 7টি রাজ্যে জয় পেয়েছেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। সুপার টুইসডেতে প্রায় 221 ডেলিগেটের ভোট নিশ্চিত করেছেন তিনি। অসাধারণ একটি রাত। আমার বিশ্বাস অন্তত 9টি রাজ্যে জয় পাবো আমরা। আমাদের এই জয় মূলত রিপাবলিকানদের জয়। রিপাবলিকানদের সমর্থক বাড়িয়েছি আমরা। এই জয় আমার দলকে ঐক্যবদ্ধ করেছে। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মার্কো রুবিও জয় পেয়েছেন একটি রাজ্যে।
আর জন কাসিচ একটিতেও জয় পাননি বলে জানায় বিবিসি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন সুপার টুইসডেতে 2 দলের বিজয়ী প্রার্থীরাই হবেন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দিতে বহু নাগরিক ইতোমধ্যে পাড়ি জমিয়েছে ইরাক ও সিরিয়ায়, যাদের বেশিরভাগই বয়স তরুণ। নিজ দেশের নাগরিকদের এভাবে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়া ঠেকাতে নানাভাবে তৎপর বিভিন্ন দেশের সরকার। এবার পাকিস্তানের পাঞ্জাবে শোনা গেল সেখান থেকে আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে গেছে বেশ কয়েকজন নাগরিক। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের এই জনপদটি অন্যান্য এলাকার মতোই সাধারণ, কিন্তু আপাত সাধারণ এই পরিবেশ দেখে বোঝার উপায় নেই এখান থেকেই কয়েক মাস আগে অন্তত 10 জন সিরিয়ায় পালিয়ে গেছে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে, যাদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 জন। 14 বছরের কিশোরী খানসার নানি ফাতিমা জানালেন, তার নাতনি খানসা চলে যাওয়ার আগে মেয়ে এবং আরেক নাতিও সিরিয়ায় জঙ্গি দলে যোগ দিতে পালিয়ে গেছে। আমার নাতনিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সাথে সাথে আমি পুলিশকে জানাই। একদিন পুলিশ স্টেশন থেকে ফোন আসে, আমি মনে করি খানসাকে হয়তো খুঁজে পাওয়া গেছে, কিন্তু ওরা বলে সে সিরিয়ায় চলে গেছে। পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বললেন, ইতোমধ্যে যারা সিরিয়া কিংবা ইরাকে চলে গেছে তারা ফিরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়াতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখা হবে। যারা সন্দেহভাজন তাদেরকে আমরা কঠোর নজরদারির মধ্যে রেখেছি। এছাড়া যারা পালিয়ে গেছে ফিরে আসলে তারা কেউই রেহাই পাবে না, শাস্তি তাদের পেতেই হবে, কারণ এরা দেশের শত্রু। ফাতিমা বলেন, খানসা সহ অন্যান্য সবাইকে এ কাজে উদ্বুদ্ধ করেছে স্থানীয় গার্লস স্কুলের 2 শিক্ষিকা ফারহানা ও হালিমা। পাঞ্জাব পুলিশও সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে এসবের পেছনে দায়ী ওই শিক্ষিকা 2 জন। ফারহানা তার 2 সন্তানকেও সিরিয়ায় নিয়ে গেছে। আমি জানি না তারা সেখানে কি করছে। খানসা খুব মেধাবী আর নিষ্পাপ একটা মেয়ে। ওরা ওকে ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। আমি ওকে শুধু ফিরে পেতে চাই, আর কিচ্ছু চাই না। সিরিয়া থেকে খানসা চিঠিতে লিখেছে সেখানে সে ভালো আছে আর কখনো নিজ দেশ পাকিস্তানে ফিরে আসবে না, কিন্তু চোখের কোণে পানি নিয়ে ফাতিমা এখনো পথের দিকে তাকিয়ে আছেন তার নাতনি ফিরে আসবে এই আশায়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এশিয়া কাপের খবর। এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে চান মাশরাফিরা। কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে জানিয়েছেন, উইকেট দেখে নেওয়া হবে একাদশের সিদ্ধান্ত। অন্যদিকে দলের বড় শক্তি বোলিং দিয়ে স্বাগতিকদের কাবু করার পরিকল্পনার কথা জানালেন পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মাহমুদ। জিতলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট, তাই পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আশায় বুক বেঁধেছে টাইগার বাহিনী। একদিকে যখন হতাশা মুস্তাফিজের অনুপস্থিতিতে, অন্যদিকে স্বস্তি ব্যাটিং ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে তামিম ইকবালের অন্তর্ভুক্তি। তামিম অনেকদিন ধরে খেলছে, সো ইজ ভেরি এক্সপেরিয়েন্স, আমি শুরু থেকে বলেছি। আর মুস্তাফিজ অবশ্যই আমাদের বিগ লস। বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে মোহাম্মদ আমিরের স্পেল, তবে টাইগার্স কিপারের প্রত্যাশা প্রথম দিকে হলেও এখন ঘাসের উইকেটে ম্যাচ কম হচ্ছে, তাই রানের দেখা পাচ্ছেন ব্যাটসম্যানরা। তবে উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে খুব বেশি না ভেবে বোলিং ব্যাটিং সব ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে চায় টিম বাংলাদেশ। আমরা যদি তাকে আর্লি উইকেট না দিই বা তাকে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি, তাদের শুধু আমিরই না অন্যরাও আছে ভালো। আমি আশা করি ভালো ফাইট হবে ইনশাল্লাহ। মুস্তাফিজ স্কোয়াডের বাইরে, তাই পাকিস্তানের বিপক্ষে 4 পেসার খেলাবেন কিনা তার সিদ্ধান্ত উইকেট দেখে নেবেন কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে। আর তামিম ফেরায় একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য অথবা মিথুন। উইকেট কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে একাদশ কেমন হবে। পাকিস্তানকে হারাতে অবশ্যই আমাদের ভেবেচিন্তে পরিকল্পনা করতে হবে। এদিকে শক্তিশালী বোলিং অ্যাটাক দিয়ে পাকিস্তানও ছক কষছে বাংলাদেশকে ঘায়েল করার। গত ম্যাচে রানে ফিরেছেন শোয়েব মালিক আর উমর আকমল, তাই পাক বোলিং উপদেষ্টা আজহার মাহমুদের প্রত্যাশা বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে তাদের। মুঝে পুরা কনফিডেন্স है अपनी टीम के ऊपर। বোলিং আমাদের বড় শক্তি, আমরা তা দিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বো। ব্যাটসম্যানরাও চেষ্টা করছে রানে ফেরার, তাই জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। जिस तरह हम बॉलिंग में अच्छा कर रहे हैं। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশও টেক্কা দেবে সমানে সমান। সব পরিসংখ্যানকে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অঘোষিত এক সেমিফাইনাল, যেখানে মূল লড়াইটা হবে দুদেশের বোলারদের মধ্যে।
তবে আত্মবিশ্বাস অথবা হোম অ্যাডভান্টেজ যাই বলি না কেন সবকিছুর বিবেচনায় এগিয়ে থাকবে বাংলাদেশই। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ। টানা তৃতীয় জয় তুলে নিয়ে সবার আগে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। মিরপুরে বিরাট কোহলির অনবদ্য 50-তে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে ধোনির দল। টস হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 138 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে 5 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। প্রায় 2 বছর আগে টি-20 বিশ্ব আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পুনর্মঞ্চায়ন যেন। প্রতিশোধের মিশনে সফল টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে 5 উইকেটে। আর নতুন মোড়কে সাজানো ক্রিকেট ক্যানভাসে শতকোটি ভারতীয় হৃদয়ে ভিলেন থেকে আবারও হিরো হয়ে উঠলেন যুবরাজ সিং। 18 বলে 35 রানের ঝোড়ো ইনিংসে সহজ করে দিলেন টিম ইন্ডিয়ার জয়ের পথ। এর আগে মিরপুরের সবুজাভাব 22 গজের পিচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানাতে দ্বিধা করেনি টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর মিস্টার কুলের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতেই যেন লঙ্কান ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরা নেহরা ও বুমরারা। স্কোরবোর্ডে 31 রান যোগ করতেই সাজঘরে চান্ডিমাল, জয়সূর্য ও দিলশান। বিপাকে পড়া লঙ্কান ইনিংসের হাল ধরেন কাপুকেদারা ও অধিনায়ক ম্যাথিউস। কিন্তু দলীয় 57 ও ব্যক্তিগত 18 রানে লঙ্কান অধিনায়কের স্টাম্প উড়িয়ে দেন ঋত্বিক পান্ডে। এরপর কাপুকেদারের সাথে 43 রানে জুটি করে সেনানায়ক ফেরেন ব্যক্তিগত 22 রানে। 6 বলে 17 রানের টর্নেডো ইনিংস খেলে থিসারা পেরেরা থামেন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বদন্যতায়। কাপুকেদারের দলীয় সর্বোচ্চ 30 ও কুলাসেকরা 13 রানের সুবাদে টিম ইন্ডিয়াকে 139 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় লঙ্কানরা। জবাবে ভারতের শুরুটা ভালো ছিল না। দলীয় 16 রানে কাটা পড়েন 2 উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। তৃতীয় উইকেটে 54 রানে জুটি করে সুরেশ রায়না ফেরেন ব্যক্তিগত 25 ও দলীয় 70 রানে। কোহলি ও যুবরাজ জুটি শক্ত হাতে শাসন করতে থাকেন লঙ্কান বোলারদের। ব্যক্তিগত 35 রানে যুবরাজ সাজঘরে ফিরলে উইকেটে থিত হবার আগেই সতীর্থকে অনুসরণ করেন পান্ডে। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের 13তম টি-20 50 তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা বিরাট কোহলি। কোহলি 56 ও ধোনি অপরাজিত থাকেন 7 রানে। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বনশ্রীতে 2 ভাই বোন হত্যার ঘটনায় বাবা মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনছে র্যাব। গত 1.5 মাসে সারা দেশে 43 শিশু হত্যা। সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতায় কারণ বলছেন সমাজবিজ্ঞানীরা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। 71-এর 2রা মার্চ স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলন। 71-এর এই দিনেই শোষণের বিরুদ্ধে সাড়া দিয়েছিলেন আমজনতা। তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। এবং এশিয়া কাপে ফাইনালের পথে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ব্যাটে বলে জ্বলে উঠতে চায় টাইগাররা, বোলিংয়েই আস্থা রাখছে ওয়াকার ইউনুসের শিষ্যরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।